বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এইচএসসি এখানে ফ্রেডেরিক ডগলাস এর সম্পর্কে আমরা বিস্তারিত আজকে কথা বলবো। আমরা জানবো এই মানুষটা সম্পর্কে, যিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন দাস থেকে দাস বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং তোমাদের যেই অংশটুকু এখানে বইয়ে রয়েছে সেই অংশে তার নিজের এখানে আত্মজীবনী বা তার জীবনের একদম শুরুর দিকটি তিনি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রে এখানে দাসদের সাথে স্পেশালি যারা নিগ্রো বা কালো দাস ছিল এবং যারা কালো ছিল বা নিগ্রি ছিল তাদের কি দাস করা হতো, তাদের সাথে যে এখানে অমানবিক আচরণ করা হতো সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পে অনেক করুণ এখানে স্মৃতি তিনি ফুটিয়ে তুলেছে। এখানে লেখক বা তার মা থেকে বা নিগ্রোদের তার মা থেকে এখানে আলাদা করে দেয় জন্মের পর থেকেই। তারপর এখানে নিগ্রোরা তাদের বয়স বা জন্ম সম্পর্কে, কে তার বাবা, এগুলো সম্পর্কে ভালো করে ধারণা থাকে না। এই বিষয়গুলো এখানে ফুটিয়ে তুলছে লেখক তার আত্মজীবনী লেখনীর মাধ্যমে। তো সেটাই আমরা ভালো করে বুঝবো তোমাদের সুবিধার্থে। এখানে আমি তোমাদের ইংলিশ, তারপর এখানে উচ্চারণটা দিয়ে দিয়েছি, তারপর বাংলা সবগুলো সেন্টেন্স এরকম দেওয়া আছে, ভেঙে ভেঙে তোমরা এরকম পাবে। আমার কাছে পড়তে চাইলে এবং পিডিএফ সংক্রান্ত ইনফরমেশনের জন্য এই যে নাম্বার আছে এখানে নক দিতে পারো। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা দেখো, আই ওয়াজ বর্ন ইন, আমি জন্মগ্রহণ করছি টাকাহো নিয়ার হিলসবোরো, এবং এটা হচ্ছে হিলসবোরোর কাছে, অ্যাবাউট 12 মাইলস ফ্রম ইস্টন। ইস্টন শহর থেকে 12 মাইল দূরে এখানে হিলসবোরো শহরের, এবং হচ্ছে জায়গার নাম হচ্ছে টাকাহো, এখানে তিনি জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে টালবট কাউন্টি, ঠিক আছে। কাউন্টি হচ্ছে আমাদের যেরকম জেলা থাকে না, এখানে যুক্তরাষ্ট্রের এরকম জেলা টাইপের, এটা হচ্ছে কাউন্টি বলা হয়, এবং হচ্ছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের। আচ্ছা তাহলে যদি এটা আমরা ভেঙে বলি, সেটা হচ্ছে ফ্রেডেরিক ডগলাস, এটা হচ্ছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের টালবট কাউন্টির ইস্টন শহর থেকে এখানে 12 কিলোমিটার দূরে হিলসবোরোর কাছে টাকাহো নামক জায়গায় জন্মগ্রহণ করে। আচ্ছা দেখো, আই হ্যাভ নো অ্যাকুরেট নলেজ অফ মাই এজ, আমার বয়স সম্পর্কে আমার নির্দিষ্ট কোনো ধারণা নেই। যেটা আমি বলছিলাম, দেখো এখান থেকে শুরু হয়েছে নিগ্রোদের সাথে, স্পেশালি যারা দাস ছিল, নিগ্রো দাস, এদের সাথে কীরকম আচরণ করা হয়তো। বয়স সম্পর্কে জানতো না, তোমার কত বছর বয়স সেটা তুমি জানবে না আর কি। আচ্ছা, নেভার হ্যাভিং সিন এনি অথেন্টিক রেকর্ড, আমি কোনো অথেন্টিক বা এখানে খাঁটি বা এখানে সঠিক কোনো রেকর্ড দেখিনি আর কি, যেটা কি কন্টেইনিং ইট, মানে যেখানে আমার কি এখানে জন্ম তারিখ লেখা থাকবে, আমাদের যেরকম বার্থ সার্টিফিকেট থাকে, এরকম কোনো রেকর্ড বা কাগজ, কোনো দলিলপত্র কি লেখক কি কখনো দেখে নাই, যেখানে তার এক্স্যাক্ট একদম সঠিক বা অ্যাকুরেট এখানে জন্ম তারিখটা আছে আর কি। বাই ফার দ্য লার্জার পার্ট অফ স্লেভস, দাসদের একটি বড় অংশ, নন অ্যাজ লিটল অফ দেয়ার এজ, হ্যাঁ ঠিক আছে, তাদের বয়স সম্পর্কে একদম জানেই না। শুধু লিটল যেটা সেন্টেন্সে ব্যবহার করা, এটা মানে একদম নেগেটিভ অর্থ দেয়, মানে দাসদের একটি বড় অংশ কি তাদের এই বয়স সম্পর্কে জানে না। অ্যাজ হর্সেস নো অফ দেয়ার্স, যেভাবে ঘোড়া তাদের বয়স সম্পর্কে জানে না। আসলে ঘোড়া কি তাদের বয়স সম্পর্কে জানে না? জানে না, মালিকই জানে, ঠিক আছে, এটা তো আর বুঝতে পারে না বোবা প্রাণী, আচ্ছা, বা অবলা প্রাণী। অ্যান্ড ইট ইজ দ্য উইশ অফ মোস্ট মাস্টার্স, ঠিক আছে, মাস্টার্স কারা, এখানে যারা মনিপ আছে তাদের একটা ইচ্ছা থাকে, উইথিন মাই নলেজ, মানে আমার জানা মতে, লেখক বলতেছে আমার জানা মতে এটা মনিপের ইচ্ছা করে এটা করে, ঠিক আছে, টু কিপ দেয়ার স্লেভস দাস ইগনোরেন্ট, তাদের যে এখানে দাস আছে, ঠিক আছে, তাদেরকে অজ্ঞ রাখবে, সেটার জন্যই কি তাদের বয়স এগুলো গোপন করে। দেখো, আই ডু নট রিমেম্বার, হ্যাঁ আমি কি স্মরণ করতে পারি না, টু হ্যাভ এভার মিট এ স্লেভ, আমি এমন কোনো দাসের সাথে এখানে মিট করেছি, হু কুড টেল অফ হিজ বার্থডে, মানে লেখক বলতেছে এখানে আমার এখানে মনে পড়ে না আমি কোনো এখানে দাস বা কীর্তদাসের সাথে মিট করেছি যে তার বার্থডে সম্পর্কে বলতে পারে। আচ্ছা, দে সেলডম কাম নিয়ারার টু ইট, তারা মানে তাদের যে জন্ম তারিখ থাকে তার আশেপাশে সঠিকও কি জানে না, মানে হয় না এখানে 1-2 বছর বা এখানে 1 বছর কম হতে পারে, সেরকমও তারা এখানে গেস করতে পারে না, এটা আর কি বলছে। আচ্ছা, তারা শুধু কি জানে দেখো, প্লান্টিং টাইম, শুধু এখানে রোপণ করবে কখন, কখন কাজ করবে, ঠিক আছে, কখন কাজ বীজ বপন করবে সেগুলো আর কি, হারভেস্ট টাইম, এবং এগুলো কখন পাকবে এবং এটা কাটবে আর কি, ঠিক আছে, এটা সম্পর্কে জানে। তারপর হচ্ছে চেরি টাইম, চেরি একটা ফুল বা এখানে ফলন করা হয়, এই সম্পর্কে তারা জানে। স্প্রিং টাইম, তারা এখানে বসন্ত সম্পর্কে জানে। ফল টাইম, ঠিক আছে, এখানে ফল টাইম বোঝাচ্ছে এখানে বসন্তের পরে, মানে শরৎকাল, এইরকম সময়গুলো শুধু জানে, মানে এটা বলতে চেয়েছে তারা এই যে দে সেলডম কাম টু নিয়ারার টু ইট,
এখানে তারা যে বয়সটা এক্স্যাক্টলি বলবে সেটা তো দূরের কথা, এখানে আশেপাশে এটাও কি বলতে পারে না, তারা শুধু এখানে চাষাবাদের সময় বা এখানে ফসল কাটার সময় বিভিন্ন চাষাবাদের সময় বা বিভিন্ন ঋতু যেগুলো আসে সেগুলো সম্পর্কে জানতে পারে, এর বাইরে এরা জানতে পারে না বা এদের জানার সুযোগটা দেওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা দেখো, এ অন্ট অফ ইনফরমেশন, অন্ট অফ মানে অভাব, কিসের অভাব? তথ্যের অভাব, ঠিক আছে। এ অন্ট অফ ইনফরমেশন, এই যে একটি তথ্যের অভাব, কনসার্নিং মাই ওন মানে আমার নিজের সম্পর্কে একটি তথ্যের যে অভাব, অজ এ সোর্স অফ আনহ্যাপিনেস টু মি, এটা আমার কাছে একটা কি ছিল? অসুখী বা একটা আনহ্যাপিনেসের কারণ ছিল, ইভেন ডিউরিং চাইল্ডহুড মানে আমার শৈশব থেকেই আমার কাছে এটা একটা কি আনহ্যাপিনেসের কারণ ছিল, যে আমি আমার বয়স সম্পর্কে জানি না, এইটুকু তথ্য আমার জীবনে এটাই আমি জানি না, এটা ভেবে কি লেখকের সবসময় একটা আনহ্যাপিনেস কাজ করতো, বুঝতে পেরেছো? এই তথ্যের অভাবটা আর কি, নিজের বয়স সম্পর্কে না জানা বা নিজের সম্পর্কে তথ্য না জানা, এটা লেখককে সবসময় কি আনহ্যাপিনেস করে রেখেছিল। দ্য হোয়াইট চিলড্রেন কুড টেল দেয়ার এজেস, ঠিক আছে। এখানে যারা এখানে সাদা আছে, ঠিক আছে, বা শ্বেতাঙ্গ যারা আছে, এরা তাদের বয়স সম্পর্কে ভালোই জানে বা এখানে তারা সবাই জানে। আই কুড নট টেল, আমি বলতে পারি না, হোয়াই কেন, আই ওট টু ডিপ্রাইভড অফ, আমি কেন বঞ্চিত হলাম, দ্য সেম প্রিভিলেজ, এখানে প্রিভিলেজ মানে কি অধিকার, মানে যে সাদা শিশুটা আছে বা শ্বেতাঙ্গ যে ছেলেটা আছে তিনি তার বয়স সম্পর্কে জানতে পারে, আমি কেন জানতে পারি না, ঠিক আছে। এবং বলছে এটা আমি জানি না কেন আমি এই সুযোগ থেকে বঞ্চিত হলাম। আই ওয়াজ নট অ্যালাউড টু মেক এনি এনকোয়ারিজ, আমি কি এখানে অনুমোদন ছিল না বা আমি এখানে কোনো জিজ্ঞাসা করবো প্রশ্ন করবো অফ মাই মাস্টার্স কনসার্নিং ইট, এটা সংশ্লিষ্ট যে মাস্টারকে আমি আমার বয়স সম্পর্কে কি এখানে প্রশ্ন করব এরকম কোনো কি অনুমোদন সেখানে ছিল না। হি ডিমড, হ্যাঁ তিনি মনে করতো, কে এখানে মাস্টার বা বনিব যে ছিল তিনি মনে করতো অল সাস অফ ইনকোয়ারিজ, এইসব যে প্রশ্নগুলো আছে বয়স সংক্রান্ত রিলেটেড মানে আমার বয়স কত বা আমার নিজের সম্পর্কে জানতে চাওয়া, এগুলো তিনি কি মনে করতো? অফ দ্য পার্ট অফ স্লেভস ইমপ্রপার, হ্যাঁ অ্যান্ড ইমপার্টিনেট অ্যান্ড এভিডেন্স অফ রেস্টলেস স্পিরিট, মানে এটা মনে করতো এখানে মণিপ্রিয় মনে করতো বা এখানে যারা মালিক শ্রেণী আছে এরা মনে করতো এরকম প্রশ্ন করা এটা হচ্ছে কি অশোভন, তারপর হচ্ছে অনুচিত এবং এটা হচ্ছে একটা অস্থির মনোভাবের চিহ্ন বা চিত্র। এটা তুমি যদি আক্স করো তোমাকে এটা বলবে এটা অশোভন, এটা করা যাবে না, এটা অনুচিত, তোমরা কখনোই কি এটা সম্পর্কে জানতে পারবে না। আচ্ছা আই নিয়ারেস্ট এস্টিমেট, ঠিক আছে, এখানে আমি অনুমান করতে পারি, এস্টিমেট মানে অনুমান করতে পারা। আই ক্যান গিভ মেক্স মি নাও বিটুইন 27 or 28 years of age, এখানে লেখক বলছে আমি যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে আমার বয়স হচ্ছে 27 থেকে 28 বছরের মধ্যে, বুঝতে পারছো এটা কিভাবে অনুমান করতে পারে? আই কাম টু দিস, আমি এখানে এসেছি বা এই যে বয়স 27 থেকে 28 বলতেছি এটা কিভাবে পেয়েছে দেখো, ফ্রম হিয়ারিং মাই মাস্টার সে, আমার মাস্টার বা আমার মনিব এখানে বলেছিল, সামটাইমস ডিউরিং 1835 1835 সালে আই ওয়াজ অ্যাবাউট 17 years old, আমার তখন কি এখানে 17 বছর বয়স, এটা কখন 1835 সালে তার মালিক বলেছিল, সেটা অনুমান করে লেখক এখন যখন লেখাটা লিখতেছিল তখন বলছিল আমার বয়স এখানে 27 থেকে 28 হবে, ঠিক আছে। এটা অনুমান করে মাস্টারের কথা শোনা কথার উপর ভিত্তি করে। এই যে এখন ওর মা বাবার এই পরিচয় সম্পর্কে এসেছে দেখো, মাই মাদার নেম, ওর মায়ের নাম ছিল দেখো হ্যারিয়েট বেইলি, শি ওয়াজ ডটার অফ, তিনি কার ডটার ছিল? আইজ্যাক অ্যান্ড বেস্ট ভেইল, ঠিক আছে, তিনি হচ্ছে আইজ্যাক ও বেস্টিবেলের এখানে কন্যা ছিল, বোথ কালার্ড অ্যান্ড কোয়াইট ডার্ক, এবং তার এটা হচ্ছে ওর আম্মুর মা বাবা তারাও কি এখানে কালো ছিল, এটা আর কি বলছে তারাও নিগ্রো ছিল। মাই মাদার ওয়াজ অফ এ ডার্কার কমপ্লেকশন, এখানে আমার মায়ের বর্ণটা কি কালো বর্ণের ছিল। দেন আইদার মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, ওর যে গ্র্যান্ড মাদার এবং গ্র্যান্ডফাদার ছিল ওর থেকেও বা তাদের থেকেও কি এর মায়ের যে বর্ণটা সেটা বেশি আর কালো ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা মাই ফাদার ওয়াজ এ হোয়াইট ম্যান, এবং ওর বাবা ছিল এখানে সাদা বা এখানে শ্বেতাঙ্গ ছিল আর কি। হি ওয়াজ এডমিটেড টু বি সাস বাই অল আই হ্যাভ এভার হার্ড স্পিক অফ মাই প্যারেন্টস, আমি যতবারই আমার জন্ম পরিচয় নিয়ে এখানে মানুষের কথা শুনেছি তারা সবাই এটা স্বীকার করেছে, মানে ওর জন্ম তারিখ বা এখানে পিতামাতা নিয়ে যতবারই কথা হয়েছে সবাই স্বীকার করেছে ওর বাবা ছিল হোয়াইট ম্যান আর কি। আচ্ছা দ্য ওপিনিয়ন ইজ অলসো হুইসপার্ড, ওপিনিয়ন কি মতামত বা কথা, অলসো হুইসপার্ড, হুইসপার্ড মানে ফিসফিস করা, ঠিক আছে, কি ফিসফিস করে? দ্যাট মাই মাস্টার ওয়াজ, হ্যাঁ মাই ফাদার, ওই যে মাস্টার এই লেখকের যে মনিব ছিল তিনি তার বাবা ছিল, ভাবা যায় এটা আর কি কথা শোনা যায় আর কি, তিনি শ্বেতাঙ্গ ছিল এই কারণে। আচ্ছা এরকম হয় দেখো এই কথাটা যদি না ঘটতো তাহলে তো এটা বলতো না, মানে সাপোজ নিজের সন্তান যদি এখানে নিগ্রো হয় তাকে দাস হিসেবে ঠিক আছে ব্যবহার করা হয়। আচ্ছা এটাই ছিল এখানে শ্বেতাঙ্গ মানুষের বৈশিষ্ট্য তখন, হ্যাঁ যুক্তরাষ্ট্রের মতো সমাজের আর কি, এবং তারাই বর্তমানে নীতির কথা বলে, নৈতিকতার কথা বলে, বড় বড় কথা বলে। আচ্ছা বাট অফ দ্য
কারেক্টনেস অফ দিস ওপিনিয়ন আই নো নাথিং। আবার লেখক এটাও বলছে যে এর সত্যতা কি সেটা আমি জানি না, এই যে এই মনি পিস আমার বাবা ছিল কিনা, হ্যাঁ, দ্য মিনস অফ নোয়িং অস উইথ হেল্ড ফরম মি, এবং এটা এই যে সত্যটা আমি জানবো সেই অধিকারটা বা সুযোগ থেকে আমাকে কি কেড়ে নেওয়া হয়েছে বা আমাকে কি সুযোগটা দেওয়া হয় নাই, ঠিক আছে, মানে এরকম বোঝাচ্ছে। এখানে আমি শুনতে পাচ্ছি লক্ষ্য কথা, এখানে ওপিনিয়ন বা মতামত হচ্ছে এই যে সাদা মানুষটি আছে যার বাসায় আমি কাজ করি বা যে আমার মালিক তিনি হচ্ছে আমার বাবা, হ্যাঁ, কিন্তু এর সত্যতা বা এখানে সঠিকতা কতটুকু সেটা আমি জানি না। আবার বলছে এটা যে আমি জানবো সেই উপায়ে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন যদি মালিককে আক্স করে যে তুমি আমার বাবা কিনা, তাহলে তো বুঝতে পারো, ঠিক আছে, ওকে কি করে ফেলবে, ওকে একদম মেরেই ফেলবে, এরকম যদি প্রশ্ন তিনি তার মনিবকে করে। এই যে দেখো, মাই মাদার অ্যান্ড আই আর সেপারেটেড, এখানে মা এবং সন্তানকে সেপারেট করে দেওয়া হয়, যেটা আমি শুরুতে বলছিলাম এরকম একটি প্রথা ছিল, সেটা হচ্ছে দাস প্রথা এবং নিগ্রোদের সাথে। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট অ্যান ইনফেন্ট, যখন আমি শিশু ছিলাম তখন কি এখানে মা এবং সন্তানকে আলাদা করে দেওয়া হয়। বিফোর আই নিউ হার অ্যাজ মাই মাদার, এবং তিনি যে আমার মা, মানে একটু সন্তানের তো একটু বয়স লাগে যায় মা সম্পর্কে চিনতে বা বুঝতে, সেই আগ থেকেই বা সেই পর্যায়ের আগ থেকে কি তাকে সেপারেট করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, ইট ইজ এ কমন কাস্টম, এবং এটা হচ্ছে একদম কমন একটা কাস্টম প্রথা আর কি, ইন দ্য পার্ট অফ মেরিল্যান্ড, ওই যে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্রের এটা একটা কাস্টম প্রথা, শুধু ওর সাথে না, লেখকের সাথে না, যত নিগ্রো আছে সকলের সাথে এটা করা হইতো। ফরম হুইচ আই র্যান অ্যাওয়ে, এবং সেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম, মানে লেখক যখন এই লেখাটা লিখতেছিল তখন তিনি আর সেখানে ছিল না, কোথায় ছিল না, মেরিল্যান্ডে ছিল না, অন্য অঙ্গরাজ্যে গিয়ে যুক্তরাষ্ট্রের তখন এই লেখাগুলো লিখেছিল, এবং তিনি এই যে নিগ্রো এবং হচ্ছে দাস প্রথা যারা আছে এদের বিরুদ্ধে আন্দোলনও করেছিল আর কি। আচ্ছা, টু পার্ট, হ্যাঁ, চাইল্ড ফরম দেয়ার মাদার্স অ্যাট এ ভেরি আর্লি এজ, এবং তাদেরকে কী করা হয়তো এখানে আলাদা করা হয়তো, তাদের একদম খুবই অল্প বয়সে মা এবং সন্তানকে কী করা হয়তো এখানে সেপারেট করে দেওয়া হতো। এটা কেন করা হতো সেটাও এখানে লেখক উল্লেখ করেছে। দেখো, এজ এ ফ্রিকুয়েন্টলি বিফোর এ চাইল্ড হ্যাজ রিচড ইটস 12 মান্থ, মানে একটি শিশু 12 মাস বা 1 বছর পৌঁছানোর আগেই ইটস মাদার ইজ টেকেন ফরম ইট, এর মার কাছ থেকে এটা নেওয়া হতো। অ্যান্ড হায়ার্ড আউট সাম অফ দ্য ফার কনসিডারেবল ডিস্টেন্স অফ, এবং তাদের ভাড়া করে নিয়ে যাওয়া হতো দূরবর্তী কোনো স্থানে আর কি, ঠিক আছে। অ্যান্ড দ্য চাইল্ড ইজ প্লেসড আন্ডার দ্য কেয়ার অফ অ্যান ওল্ড ওম্যান, এবং এখানে ছেলেটাকে বা সন্তানকে বা শিশুটাকে রাখা হতো একটা বৃদ্ধ নারীর কাছে, টু ওল্ড ফর দ্য ফিল্ড লেবার, এবং এতটা বৃদ্ধ একটা নারীর কাছে রাখা হতো যিনি হচ্ছে মাঠের কাজ করতে পারতো না। বুঝতে পেরেছ, মানে এখানে যারা নিগ্রো আছে বা যারা কালো মানুষ তাদেরকে সবাইকে কাজে লাগাতো। যে মহিলাগুলো একদম বয়স্ক হয়ে গেছে, এখানে মাঠের যে ভারী কাজ বা শক্ত কাজগুলো করতে পারে না, তারা কি বসে থাকবে? সেই নিগ্রো এখানে দাদা দাদি সম টাইপের যে মহিলা তারাও বসে থাকবে না, তারা কি ওই সন্তানদের দেখাশোনা করবে। আর যারা এখানে ইয়ং টাইপের মহিলা থাকে, নিগ্রো থাকে, এদেরকে মাঠের কাজে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে, কাউকে এখানে বসিয়ে রাখা হতো না যারা নিগ্রো ছিল। এখানে সুন্দর করে বাংলাগুলো দেওয়া আছে। এই যে শিশু যখন 1 বছরের কম হয় তখনই তার মা থেকে তাকে কি দূরে রাখা হয়, কোনো খামারের এই যে হায়ারে করা হয়, এবং তার মাকে কি কোনো খামারের কাজের জন্য হায়ার করা হয়, এবং শিশু একজন বৃদ্ধ মহিলার তত্ত্বাবধানে রাখা হয় যে মাঠের কাজের জন্য অত্যন্ত বয়স্ক বা মাঠের কাজ তিনি করতে পারে না, সেই সব মহিলাদের কাছে শিশুদের রাখা হয় এবং মা কাজ করে আর কি। এই যে লেখক এখানে বলছে সেপারেশন বা এই যে আলাদাকরণের কারণটা কি, ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান, কেন এটা করা হয়, আই ডু নট নো, আমি এটা জানতাম না, আনলেস যদি না ইট টু বি হিন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ড ইটস মাদার, মানে এটা বলা হয়েছে ওরা একটা বাধা সৃষ্টি করে, হিন্ডার বাধা সৃষ্টি করে কিসের মধ্যে না, ডেভেলপমেন্ট উন্নতি অফ চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ডস ইটস মাদার, মানে সন্তানের যে এখানে মায়ের প্রতি যে একটা ভালোবাসা আছে এটা যেন সৃষ্টিটা হয়। এটা সৃষ্টি হলে কি এখানে ওই মায়ের কাজ করতে অসুবিধা হবে, সন্তান এখানে মা থেকে আলাদা থাকতে চাবে না, এরকম এই যে ভালোবাসাটা বা অ্যাফেকশন যেটা আছে এটা যে তৈরি না হয়, এই কারণেই একদম ছোটোবেলা থেকেই মা এবং সন্তানকে সেপারেট করা দেওয়া হয়তো। আচ্ছা, এটা বলছে, আমি যেটা বাংলায় বললাম এটা সেখানে দেওয়া আছে। দেখো, ইট টু ব্লান্ট অর ডিস্ট্রয় দ্য ন্যাচারাল অ্যাফেকশন অফ দ্য মাদার ফর দ্য চাইল্ড, এবং এটা ভাঙার জন্য কি, ব্লান্ট করার জন্য আর ভাঙার জন্য, সেটা হচ্ছে মায়ের যে একটা ন্যাচারাল অ্যাফেকশন থাকে, একটা মোহ থাকে, একটা ভালোবাসা থাকে সন্তানের প্রতি, সেটা আলাদা করে দেওয়া হবে। কারণ এই কারণে তাদেরকে সেপারেট করে দেওয়া হয়, মা দূরবর্তী কোনো খামারে কাজ করে এবং সন্তান এক জায়গায় থাকে, সেটা কি এখানে অন্য মহিলা বা বয়স্ক মহিলাদের দায়িত্বে থাকে, এটাই হচ্ছে প্রধান কারণ। ওরা হচ্ছে এখানে বুদ্ধির দিক থেকে আগানো ছিল কারা, এখানে শ্বেতাঙ্গরা, এখানে একদম অল্প বয়সে বা সন্তান যখন ছোট থাকে তখনই সেপারেট করা দেওয়া হয়, মা এবং সন্তানের যে একটা সম্পর্ক সেটা যাতে তৈরি না হয়, এটাই আর কি। আচ্ছা, তারপর দেখো, দিস ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট, এবং এটার একটা কি অপরিহার্য ফলও ছিল, কীরকম ফল সেটা আমরা দেখব। দেখো, আই নেভার স
মাই মাদার, আমার মাকে আমি দেখি নাই, টু নো হার অ্যাজ সাচ মোর দ্যান 4 or 5 টাইমস ইন মাই লাইফ। ওর মাকে মাত্র জীবনে 4 থেকে 5 বারের বেশি এই লেখক দেখে নাই আর কি। অ্যাট ইচ অফ দিস টাইমস, এবং এই যতবার দেখেছে এই সববারই ওয়াজ ভেরি শর্ট ইন ডিউরেশন অ্যান্ড অ্যাট নাইট, এবং যতবারই 4 থেকে 5 বার এখানে যতবারই দেখুক এবং সবগুলো হয়েছে এটা রাতে এবং খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আর কি। আচ্ছা, কেন রাতে হয়েছে? দিনের বেলা ওর মা বা এখানে ওই যে এখানে যারা নিগ্রো মাগুলো ছিল এদেরকে মাঠে কাজ করতে হইতো, এরা তো দিনের বেলা আসতেই পারবে না, এদের এখানে শাস্তি দেওয়া হবে, এবং রাতের বেলা আসতো এবং সময় খুবই কম ছিল। কেন কম ছিল সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো, শি ওয়াজ হায়ার্ড, মানে ওর মাকে হায়ার্ড করা হয়েছিল বা ভাড়া করা হয়েছিল মিস্টার স্টুয়ার্ট who lived about 12 miles from my home, এবং যেই মনিপ ওকে ভাড়া করে নিয়েছিল রাম্মুকে, তিনি অনেক দূরে, ওর বাসা থেকে প্রায় কি এখানে 12 মাইল দূরে থাকতেন। শি মেড হার জার্নি, তিনি যাত্রা করতো টু সি মি, আমাকে দেখতে, ইন দ্য নাইট, রাতের বেলা। কে? ওই লেখকের আম্মু আর কি, ওকে দেখার জন্য রাতের বেলা সেখান থেকে আসতো, সেই 12 মাইল দূর থেকে লেখকের সাথে দেখা করতে আসতো আর কি। ট্রাভেলিং দ্য হোল ডিস্টেন্স অন ফুট, এবং এই সমগ্র পথ বা রাস্তাটা তিনি পায়ে হেঁটে আসতো, 12 মাইল পথ এটা পায়ে হেঁটে আসতো। তুমি এখানে একটু ভাবো, এখানে বুঝতে পারবে নিগ্রোদের কি অবস্থা ছিল। এখানে সারাদিন মাঠে কাজ করতো, অনেক কঠিন পরিশ্রম করতো, তারপর রাতের বেলা সন্তানের সাথে দেখা করতে 12 মাইল পথ সেটা আবার পায়ে হেঁটে আসতো, আবার সেখান থেকে ব্যাক যেত। আবার যদি সূর্য ওঠার আগেই যদি মাঠে কাজে না যেতে পারতো তাহলে আবার শাস্তি পেতে হতো। এইরকম সিচুয়েশন ছিল আর কি। আচ্ছা, আফটার দ্য পারফরমেন্স অফ হার ডেস ওয়ার্ক, এটাই আর কি বলছে, এই যে পায়ে হেঁটে আসতো এবং তার সমগ্র দিনের কাজ শেষ করে আর কি। আচ্ছা, এই যে শি ওয়াজ এ ফিল্ড হ্যান্ড, এবং তিনি ছিল একজন মাঠের কর্মী। আচ্ছা, অ্যান্ড এ উইপিং মানে হচ্ছে বেত্রাঘাত, হ্যাঁ বেত্রাঘাত বুঝো না, যেটা মানে বেত দিয়ে মারা হয়, এরকম বেত্রাঘাত ইজ দ্য পেনাল্টি, এটা শাস্তি থাকতো। অফ নট বিং ইন দ্য ফিল্ড অ্যাট সানরাইজ, মানে ওই যেটা আমি তোমাকে আগে বলছি, সূর্য ওঠার সাথে সাথে যদি মাঠে উপস্থিত থাকতে না পারতো তাহলে তাদের বেত্রাঘাত করা হতো। আনলেস, যদি না, এ স্লেভ হ্যাজ এ স্পেশাল পারমিশন ফ্রম হিজ অর হার মাস্টার টু দ্য কান্ট্রি, যদি নাকি তার এখানে কোনো পারমিশন না থাকতো তার মাস্টারের কাছ থেকে আর কি, কোনো স্পেশাল বিশেষ কোনো অনুমোদন যদি না থাকতো। পারমিশন হুইজ দে সেলডম গেট, এবং এই পারমিশনগুলো ওই যে অনুমোদন পাবে, ঠিক আছে, মালিকের কাছ থেকে ছুটি পাবে, এটা খুবই কম পেতো। সেলডম তো বুঝতো, তোমরা নেগেটিভ অর্থ দেয়। অ্যান্ড অন দ্যাট গিভস টু হিম দ্যাট গিভস ইট প্রাউড নেম অফ বিং কাইন্ড মাস্টার, এবং যদি এরকম দেওয়া হতো, যদি কেউ পারমিশন পেতো এবং তার নামটা গর্ব করে বলা হতো, এবং সেই মাস্টারের বা মনিপের নামটা একদম গর্ব করে বলা হতো যে ইনি অনেক দয়ালু মালিক, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এরকম বলা হয়েছে, ছুটিটা পাই না, যদি কেউ দিত, কোনো মালিক দিত, তাকে গর্ব করে বলা হতো যে তিনি হচ্ছে কাইন্ড, হ্যাঁ, মাস্টার বা দয়ালু মালিক। আচ্ছা, আই ডু নট রিকালেক্ট, আমি এখানে স্মরণ করতে পারি না, অফ এভার সিইং মাই মাদার বাই দ্য লাইট অফ দ্য ডে, ওই যে দিনের বেলা আমি আমার মাকে কখনই দেখিনি, সবসময় কি রাতের বেলায় তিনি মিট করতে আসতো আর কি। আচ্ছা, শি ওয়াজ উইথ মি ইন দ্য নাইট, তিনি এখানে রাতের বেলায় আমার কাছে এখানে আসতো বা থাকতো। শি উড লাই ডাউন উইথ মি, এখানে আমার পাশে শুয়ে কি করতো, এখানে গেট মি টু স্লিপ, এখানে আমাকে ঘুম পাড়াতো। বাট লং বিফোর আই ওয়াকড শি ওয়াজ গন, এবং আমি যখন জাগ্রত হতাম, ঘুম থেকে যখন এই লেখক ছোটবেলা জাগতো তখন তার মাকে আর পাশে পেতো না, তিনি আর কি কাজে চলে যেত। ভেরি লিটল কমিউনিকেশন এবার টুক প্লেস বিটুইন আস, খুবই কম কথোপকথন হতো, কারণ ওই যে মা আসতো কাজ করে এবং এসে ছেলেকে ঘুম পাড়িয়ে আবার চলে যেত, এই কারণে কথাবার্তা খুবই কম হতো। ডেথ সুন এন্ডেড হট লিটল উই কুড হ্যাভ, আচ্ছা, এবং মৃত্যুটা কি করছে, ওই মায়ের মৃত্যু হয়েছিল বা মারা গেছিল, এটা শেষ করে দিয়েছিল, যেটা সামান্য হতো বা যে কথোপকথন হতো বা যে রাতের বেলা একটু দেখা হতো সেটাও কি মৃত্যু শেষ করে দিয়েছে। আচ্ছা, হোয়াইল শি লিভড, যখন তিনি বেঁচে ছিল, অ্যান্ড উইথ ইট হার হার্ডশিপ অ্যান্ড সাফারিংস, এবং এটা আরও শেষ করে দিয়েছে, মৃত্যুর সাথে সাথে ওর মার যত কষ্ট বা হার্ডশিপ দুঃখ ছিল এবং সাফারিংস ভোগান্তি ছিল সবগুলো শেষ করে দিয়েছে, কারণ এখন মরা মানুষের আর দুঃখ কষ্ট এবং কাজ করার এই বিষয়গুলো তো আসে না, এটা আর কি। শি ডাইড হোয়েন আই ওয়াজ অ্যাবাউট 7 years old, তিনি মারা গেছিল যখন আমার 7 বছর বয়স ছিল। অন অফ মাই মাস্টার্স ফার্মস, এবং ওর একজন মাস্টার যে ফার্ম ছিল সেখানে মারা গেছিল, লিস মিলের কাছে এরকম একটা ফার্মে তিনি মারা গেছিল। আচ্ছা, আই ওয়াজ নট অ্যালাউড টু বি প্রেজেন্ট ডিউরিং হার ইলনেস, এবং কি ও অনুমোদিত ছিল না বা ওকে অনুমোদন দেওয়া হয় নাই, ওর আম্মু যখন অসুস্থ ছিল তার পাশে থাকবে সেখানে অনুমোদন ছিল না। অ্যাট হার ডেথ, তার মৃত্যুর সময়, অর বেরিয়াল, এবং তার যখন দাফন করা হয়েছিল সেখানেও কি লেখক যাওয়ার অনুমোদন পায়নি। এখন তুমি বোঝো, আমি বলছিলাম না কি ভয়াবহ একটি প্যাসেজ এবং দাস প্রথা কতটা ভয়ানক ছিল, এখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে
She was gone long before I knew anything about it. এবং তিনি অনেক আগেই চলে গিয়েছিল এবং এর সম্পর্কে আমি কিছু জানতাম না। Never have enjoyed, আমি কি কখনো উপভোগ করতে পারি নাই to any considerable extent, একটা দীর্ঘব্যাপী মা আসবে, অনেক সময় দেবে, সেরকম একটি সময় সুথিং প্রেজেন্স, তার একটা কমল যে উপস্থিতি বা আসবে, এখানে আদর করবে, অনেকটা টাইম ধরে ছেলের সাথে থাকবে, এরকম কি কখনোই লেখক এনজয় করতে পারি নাই। হার টেন্ডার অসফুল কেয়ার, এবং তার টেন্ডার কমল এবং অসফুল যে যত্ন কেয়ার আছে সেগুলো তিনি কখনোই কি এনজয় করে নাই। আচ্ছা দেখো, আই রিসিভড দ্য টাইডিংস, আমি এই খবরটা, টাইডিংস মানে খবর, কিসের খবর? অফ হার ডেথ, মানে ওর মায়ের খবরটা পেয়েছিলাম, উইথ মাস দ্য সেম ইমোশন, এবং এই খবরটা পেয়ে একটা ইমোশন বা আবেগ যেটা কাজ করেছে সেটা কিরকম করেছে দেখো। আই শুড হ্যাভ প্রবাবলি ফেল্ট অ্যাট দ্য ডেথ অফ এ স্ট্রেঞ্জার, মানে একজন অপরিচিত মানুষের মৃত্যুর খবর শুনলে আমার যেরকম ইমোশন হতো, আমার মায়ের মৃত্যুর খবর শুনে আমার সেম ইমোশন হয়েছে। মানে এই কথাটা তুমি অর্থটা বুঝতে পারছো? ভাবো, একজন অপরিচিত মানুষ মরে গেলে তার জন্য তো আমাদের অতটা ফিলিংস আসে না, তো আমাদের মা মরে গেলে আমাদের জন্য কিন্তু অনেক অনেক কষ্টদার বা অনেক একটা ইমোশনাল ফিলিংস আসে। কিন্তু লেখকের কাছে এটা সেম, একজন মানে অপরিচিত মানুষ মারা গেলেও যে ফিলিংসটা আসে, মা মারা গেছে সেটা একই ফিলিংস আসছে। এটা কেন? ওই যে এখানে ছোটোবেলায় মা এবং সন্তানকে সেপারেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক বা ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে নাই, এই কারণে মা মারা গিয়েছে। কিন্তু লেখক ভাবছে কি, একজন অপরিচিত মানুষ মারা গেলে যেরকম কষ্ট লাগে আমার সেম পরিমাণে কষ্ট লাগছে, এর থেকে বেশি আর লাগে নাই। এটাই হচ্ছে গল্পটা, খুবই করুণ একটি গল্প।